হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ ফিংলিশ। আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করব একটা গল্প বা রচনা নিয়ে, যেটি হচ্ছে এইজি গার্ডিনার সাহেবের লেখা অন দ্য লেটার রাইটিং। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ক্লাস শুরু করবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেল সম্বন্ধে একটু বলতে চাই। যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটার নাম হচ্ছে ইংলিশ ফিংলিশ। যেটা ইউটিউবের চ্যানেলের নাম সেটাই কিন্তু দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। তো তোমরা এই চ্যানেলটা জয়েন করে যেও। এখানে কিন্তু তোমরা বিভিন্ন আপডেটস এবং পিডিএফস পাবে, যেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো শুরু করি। তো অন দ্য লেটার রাইটিং বাই এজি গার্ডিনার। দেখো এখানে অ্যাবাউট দ্য অথর দেওয়া রয়েছে, তোমরা এটা পড়ে নিও। আমি শুধু একটা জিনিস বলবো যে ওনার যে পেন নেম আলফা অফ প্লাগ, সেটা কিন্তু মনে রেখো একটু, ঠিক আছে? বাকি অত মনে রাখা দরকার নেই, সাধারণত কোশ্চেন এখান থেকে আসে না। যাদের সিলেবাস এটা রয়েছে, যে সমস্ত স্কুলে এটা রয়েছে, এই গল্পটা, এই রচনাটা, তাদের জন্য আমি বলবো যে ওনার পেন নেমটা মনে রাখো। মানে তিনি যে নামে চিঠি লিখতেন সাধারণত, বা সরি রচনা করতেন, বা রচনা লিখতেন যেগুলো, সেগুলো কিন্তু ওনার, এটা একটা পেন নেম ছিল তার, এটা তার অরিজিনাল নেম নয়। যেমন অনেকের নিক নেম থাকে, সেরকমই ওনার একটা পেন নেম ছিল, যেটা নাম হচ্ছে, যার নাম হচ্ছে আলফা দা প্লাগ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা মনে রেখো একটু। তো দেখো, আমি প্রথমেই তোমাদের সামারিটা পড়াচ্ছি, কারণ লাইন বাই লাইন পড়ার থেকে আমার মনে হয় যে সামারিটা বুঝে নিলে পরে তোমাদের জন্য কিন্তু টেক্সটটাও খুব ইজি হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে তোমাদের সঙ্গে সামারিটা ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো, যে রচনাটা একটা রেল স্টেশনের দৃশ্য নিয়ে শুরু হয়, যেখানে গার্ডিনার দুজন সোলজার রয়েছেন, বিল এবং স্যাম, যাদের ভাই বলে মনে হয় লেখকের, মানে আমাদের গার্ডিনার সাহেবের। তাদের মধ্যে যে কথোপকথন চলছিল সেটা উনি শোনেন। তারা বলাবলি করছিল যে আর কি, যে যুদ্ধক্ষেত্র থেকে তাদের পরিবারকে চিঠি লেখার যে অসুবিধা হয়, সেগুলো তারা আলোচনা করছিল। ঠিক আছে, যেমন তোমরা দেখবে উল্লেখ রয়েছে গল্পের মধ্যে, যে অনেকজনকে লিখতে হয়, একজনকে লিখলে অন্যজন দুঃখ পান বা অফেন্ডেড হন, এরকম টাইপের লেখা রয়েছে। তো পরিবারকে চিঠি লেখার যে অসুবিধা সেটা কথা বলে, যা কিনা প্রেমপত্র লেখার মতো অত সহজ নয়। ঠিক আছে, প্রেমপত্রতে কি হয়, যে সেখানে মনের কথা পুরোপুরি ব্যক্ত না করে গেলেও কোনো কোড ওয়ার্ডের মাধ্যমে ক্রস দিয়ে বা কিছু করে পূর্ণ করা যায়। কিন্তু যে পরিবারকে যে চিঠি লেখা হয়, মানে পরিবারের লোকজনকে, সেখানে কিন্তু এই ক্রস দিয়ে কাজ চলে না। তখন কি করতে হয়, যে নিজের যে প্রকৃত চিন্তা ভাবনা বা মনের যে সম্পূর্ণ ভাব, সেটাকে অভিব্যক্ত করার প্রয়োজন পড়ে আমাদের। ঠিক আছে, সেটাই তারা আলোচনা করছিল। তো হার্ডিনার সাহেব এটাও লক্ষ্য করেছেন যে অনেক কম বয়সী যুবক বা যুবতী যারা রয়েছে, তাদের চিন্তাভাবনা ঠিকমতো প্রকাশ করতে তারা পারে না। তারা তাদের যে মনের প্রকাশ, ভাব প্রকাশ ঠিকমতো তারা করতে পারে না। এমনকি চিঠি খোলার সময় তাদের প্রবলেম হয়। ঠিক আছে, তো আমি যেটা বাকিটা বললাম সম্পূর্ণটা এখানে লেখা রয়েছে, তো তোমরা এটা দেখো, পড়ো। আমি আরেকবার রিপিট করছি, এইটার গোটাটাকে একবার রিপিট করছি আমি। ঠিক আছে, মোট কথা হচ্ছে যে, যে গার্ডিয়ান সাহেব রয়েছেন, তিনি চিঠির লেখার যে আর্ট, সেটা নিয়ে আলোচনা করেছেন এখানে এই গল্পটাতে। ঠিক আছে, তিনি দুজন সোলজার থেকে শুরু করেছেন, যে দুজন সোলজারের যে কথোপকথন, চিঠি লেখা বিষয়ে যে যে কথোপকথন, যে চিঠি লিখতে গেলে যে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, সেগুলোই তারা আলোচনা করছিল। এবং তার মাধ্যমে বা সেখানেই তিনি উপস্থিত ছিলেন, আমাদের গার্ডিয়ান সাহেব, যিনি লেখক আমাদের। এবং তিনি লক্ষ্য করেন যে তারা আলোচনা করছিল যে কিভাবে একজন ফ্যামিলি মেম্বার, যদি জয়েন্ট ফ্যামিলি হয়, সেখানে যদি আমি আমার মা-বাবাকে লিখলাম, বাট আঙ্কেল আন্টি আছেন তাদের সম্বন্ধে কিছু লিখলাম না, তাদের খারাপ লাগবে, তারা অফেন্ডেড হবেন। সে সমস্ত বিষয়ে বলেছে, তারা কথা বলছে। আরো বিভিন্ন বিষয়, এবং এবং এর সঙ্গে যে গার্ডিয়ান সাহেব এটাও বলেছেন যে এখনকার যে ছেলেমেয়েরা, তারা চিঠি লিখতে এখন ঠিকঠাক করে পারে না। অবশ্যই এখনকার দিনে যদি আমরা দেখি, যে আধুনিক যুগ আমাদের, আধুনিক যুগে একটা জিনিস খুব সত্যি কথা, যে এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা এসবের যে বিভিন্ন রকম যে মেসেঞ্জার অ্যাপস গুলো রয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু আহ, ঠিকমতো লিখি না, ঠিকমতো লিখতে পারি না। আমরা আমরা যা হোক কিছু লিখে দিই। যেমন আমরা একটা নর্মাল যে এক্সাম্পল নিই, তাহলে আমরা দেখব
যে গুড নাইট, এই গুড নাইটটাকেও কিন্তু আমরা অনেক সময় GDNYT লিখে দিই, বা GDNT লিখে দিই, বা GDN8 লিখে দিই। তো বিভিন্ন রকম আমরা লিখি। তো এগুলো তো প্রপার নিয়ম নয় লেখার। একটা মনের ভাব প্রকাশের জন্য আমাদের যে লেখাগুলো দরকার সেগুলো আমরা লিখতে অক্ষম। আস্তে আস্তে কিন্তু আমাদের যে চিঠি লেখার যে আর্ট সেটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেটাই কিন্তু এই গোটা গল্প জুড়ে একটা বলার চেষ্টা করেছেন আমাদের লেখক এজি গার্ডিয়ান সাহেব। ঠিক আছে? দেখো, এরপর কোশ্চেন চলে আসবে, তার আগে আমি একটু ডিসকাস করে দিই এটা, যে উনি আর কি কি বলেছেন। যে গার্ডিয়ান সাহেব একটি ভালো চিঠি কিভাবে লেখা যায় তা উল্লেখ উনি করেছেন। যেমন একটি ভালো চিঠি লেখা কিরকম হয়, যে আমি যদি একটা চিঠি লিখছি, সেই চিঠির মাধ্যমে যদি আমি দৈনন্দিন জীবনের যে ছোটখাটো ঘটনাবলী রয়েছে সেটা তুচ্ছ হতে পারে, কোনো অসুবিধা নেই। যে বিভিন্ন কথোপকথন, যে সেগুলো সেগুলোকে একটা যে প্রাণবন্ত চিত্র বা জীবন্ত চিত্র, আহ, যেমন আমরা ড্রয়িং করি, যেমন ড্রয়িং করি, একটা ছবি এঁকে আমরা দেখাই যে একটা দুটো বাড়ি রয়েছে, একটা গাছ রয়েছে, বিভিন্ন রকম যে জিনিসগুলো দেখাই আমরা অ্যাকচুয়ালি। তো সেরকম একটা চিত্র তৈরি করা যায়। ভালো লেখা যে চিঠি হয় না, চিঠি পড়লে যেন একটা চোখের সামনে আমাদের ওই একটা চিত্র ভেসে ওঠে, এই ধরনের জিনিস বলার চেষ্টা করেছেন। ঠিক আছে? আমাদের গার্ডিয়ান সাহেব তিনি কার্লাইলের মতো মহান চিঠি লেখকের উদাহরণ নিয়েছেন, যিনি কিনা পারিবারিক কার্যকলাপ, ঠান্ডা আবহাওয়া ইত্যাদি বিষয়ে তুলে ধরেছেন চিঠিতে। কানাডায় থাকা ভাইদেরকে তিনি চিঠি লিখছেন, তখন তিনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো, যেমন পারিবারিক কার্যকলাপ, ঠান্ডা আবহাওয়া ইত্যাদি বিষয় তিনি সেই চিঠিতে লিখছেন। তো তখন সেই চিঠি লেখার মাধ্যমে এই এক্সাম্পলটা উনি কেন নিয়েছেন, যে এই যে বিভিন্ন কার্যকলাপ, এই যে ঠান্ডা আবহাওয়া, এটার মাধ্যমে কি মানে এমনভাবে তিনি চিঠিটা লিখছেন, যখন ভাইয়েরা সেই চিঠিটা পড়ছেন তখন কিন্তু তাদের চোখের সামনে ভেসে উঠছে যে একটা দৃশ্য ভেসে উঠছে, যে হ্যাঁ এরকম টাইপের একটা সিন হবে, সিনারি একটা এরকম ক্রিয়েট, একটা সিন ক্রিয়েট করছে তারা একটা নিজেদের মাইন্ডের মধ্যে। মানে এমনই চিঠির মধ্যে উনি লিখেছেন, এমনই তার ভাব প্রকাশ করেছেন, আহ, যে সেই চিঠি পড়লে যেন মনে হচ্ছে চোখের সামনে আমাকে সবকিছু ভেসে উঠছে, এরকম জিনিস বলতে চাইছেন উনি। আবার তিনি জন কিটসের উদাহরণ নিয়েছেন, যিনি কিনা তার ভাই এবং ভ্রাতৃবধূ, যিনি তাকে চিঠি লেখেন, সেই চিঠিতে কি নিয়ে কি লিখছেন না, যেমন মায়ের হাসি, প্রতিবেশীদের সাথে দেখা হওয়া, সুন্দর প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি ইত্যাদি বিষয় তিনি সেখানে লিখছেন। তো সেটার উদাহরণও কিন্তু উনি দিয়েছেন। তো এই চিঠি লেখার যে কথা উল্লেখ করেছেন উনি, তিনি কেন উল্লেখ করেছেন এই জিনিসটা, তিনি হচ্ছে মনে হচ্ছে যে তিনি এটা বলতে চাইছেন যে বিশদভাবে যে বিবরণ দেওয়া বা কথোপকথনের যে স্টাইল হলো অ্যাকচুয়ালি চিঠি লেখার, মানে সেটাকে উনি মানে বোঝানোর চেষ্টা করেছেন এই টোটাল গল্পটার মাধ্যমে। এবং তিনি এটাও বলেছেন যে মাস্টারদের একটা রেসিপি, ঠিক আছে, যে হয় না যে শেফ যারা হন, তারা একটা খুব সুন্দর বড় বড় মানে রেস্টুরেন্টের যে শেফরা হন, তারা যে খাবার তৈরি করে তখন একটা পারফেক্ট রেসিপি হয়। তো সেই রেসিপির সঙ্গে তুলনা করেছেন, একটা খাবার খেয়ে একটা যেমন আনন্দ বোধ হয়, মনটা ভরে ওঠে, সেরকমই একটা চিঠি পড়েও মন ভরে ওঠে। মানে এরকম একটা মানে কম্পেয়ার করার চেষ্টা করেছেন উনি এই গল্পটির মাধ্যমে। ঠিক আছে? তারপর আরো উনি যে বলেছেন, যেমন চিঠি লেখার যে প্রবলেম, এই যে চিঠি লেখা এখন হচ্ছে না, এখন যে চিঠি লেখার যে পতন, ঠিক আছে, ওটার জন্য দুঃখ প্রকাশ করেছেন আমাদের লেখক। এবং এদিকে পেনি পোস্ট, আধুনিক জীবনের যে দ্রুতগতি, টেলিফোন বা টেলিগ্রাফ, এরকম যে আধুনিক যন্ত্রপাতি আজকালকার আবিষ্কার হয়েছে, এখন তো স্মার্টফোন রয়েছে আমাদের হাতে, এখন তো আমাদের কাছে অনেক কিছু আরো রয়েছে, ভবিষ্যতে আমাদের কাছে আরো কিছু আসবেও। ইভেন আমরা এখন একটা জিনিস দেখছি যে আমাদের কাছে এআই টুলও চলে এসেছে, এখন আমাদের কিছু লিখতেও হবে না। আমরা যদি একটা জাস্ট কমান্ড দিয়ে দিই যে কিছু একটা, তাহলে এআই আমাদের নিজেদের তৈরি করে দিচ্ছে। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে চিঠি লেখার ব্যাপারগুলো কিন্তু মানে কমে যাচ্ছে। অবভিয়াসলি এখন চিঠি লেখার কোনো ব্যাপার নেই, আগে চিঠি লেখার অনেক ব্যাপার ছিল। আমি দেখেছি, আমি বাবার কাছে আমি চিঠি লেখার যে জন্য যে স্ট্যাম্প লাগবে সেগুলো দেখেছি। ইভেন আমি চিঠিও লিখে দেখেছি যে বাবারা যে কিভাবে চিঠি লিখতেন। তো উনিও কিন্তু সরি,
গার্ডিয়ান সাহেব মানে প্রকাশ করার চেষ্টা করেছেন, মানে তার তিনি দুঃখ প্রকাশ করেছেন যে চিঠির লেখাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে। তিনি উল্লেখ করেছেন যে কাউপার, হোরেস, ওয়ালপোল, ল্যাম্ব, কার্লাইলের মতো মহান লেখকের এর কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা অমর চিঠি লিখতে পারতেন। অমর চিঠি মানে, মানে হয় না কিছু, কিছু জিনিস মনে থেকে যায়। মানে মানে একদম মাইন্ডে পুরো থেকেই যায়। মানে কিছু জিনিস থাকে না আমাদের জীবনে ঘটনা ঘটে এরকম কিছু, যে এটা সারা জীবন মনে থাকার মতো ঘটনা। ওইরকম বলতে চাইছেন যে এটা অমর চিঠি লিখতে পারেন বলেছেন। কারণ তাদের মধ্যে না একটা লেখার যে, তারা যে সময় ছিলেন অ্যাকচুয়ালি তাদের সে সময় লেখার চল ছিল। একটা চিঠি লেখার একটা আলাদা রকমেরই চল ছিল। এবং তার সঙ্গে, সঙ্গে যে আম আ এটাও উনি যে 20th সেঞ্চুরির যে শেষের দিকে হাতে লেখা চিঠি যেগুলো ছিল সেগুলো ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। তো প্রায়শই গভীর আবেগ, ব্যক্তিগত যে স্পর্শ বা মনের যে অন্তরের কথা আ এ সেগুলোকে উনি বলেছেন যে সেগুলো অঙ্কন করা যেত চিঠির মাধ্যমে। ঠিক আছে? এছাড়াও গার্ডিয়ানের প্রতিফলিত করেছেন যে কিভাবে এই চিঠিগুলি একসময় মানুষের যে যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল। ঠিক আছে? মানে আগেকার দিনে তো আর এইসব জিনিস ছিল না। তো obviously চিঠির মাধ্যমে যেত। চিঠি লিখতো, তো অনেকদিন পর পৌঁছাতো। তো obviously প্রাপক যারা ছিল মানে যারা চিঠিটা পেত, মানে যদি আমি তোমাকে চিঠি লিখছি, তুমি পাচ্ছ। তো এরকম ছিল যে যারা চিঠি পেত তারা অনেক মানে একটা গভীর আগ্রহ নিয়ে থাকতো যে কবে আমার এর কাছে চিঠি আসবে। ধরো সাপোজ আমি যদি আগেকার দিনের কথা বলি, ধরে নাও একজন সোল্ডার আছেন, একজন সোলজার যিনি কিনা আ ডিউটিতে রয়েছে। আর তখনকার দিনে ফোন নেই। তো তিনি চিঠি লিখছেন তার বাড়িতে। তো চিঠিটা আসতো যখন, তো obviously তার বাড়িতে তার মা-বাবা, আম ভাই-বোন বা তার যদি ওয়াইফ থাকে, বা তারা obviously গভীরভাবে সেটার জন্য আ ওয়েট করবেন যে কবে আসবে, কবে আসবে চিঠি? কবে চিঠি পাবো তার? কবে জানতে পারবো তার কথা? তো এসব ব্যাপার বলতে চেয়েছেন। ঠিক আছে? উম তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। উম আর একটা জিনিস কি, তো শেষের দিকে উনি এই আধুনিকতার এই কেই দোষারোপ করেছেন। এই চিঠি যে লেখার যে বিলুপ্ত হওয়ার যে কারণ হিসাবে, তিনি কিন্তু এই আধুনিক যুগের যে চিঠি লেখা, সেগুলোকে কিন্তু আ আ আধুনিক যুগে, সরি চিঠি লেখা নয়, আধুনিক যুগের যে বিভিন্ন আবিষ্কার, যে আধুনিক আবিষ্কার সেগুলোকেই দোষারোপ করেছেন। অ্যা এভাবেই তিনি তার আ দুঃখ, ক্ষোভ প্রকাশ করেছেন এবং চিঠি লেখার যে ব্যাপারগুলো ছিল, যে চিঠির মাধ্যমে আবেগকে পুরোপুরি ফুটিয়ে তোলার যে বিষয়গুলো ছিল, সেগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই গল্পের মাধ্যমে। তো আমি আ পুরো সামারিটা বললাম। আমি সামারিটা তো পিডিএফ এ দিয়েও দিয়েছি। তোমরা সেখান থেকে সামারিটা লিখে নিও এবং আমার কথা শুনে, শুনে তোমরা নিজেদের ভাষাতে লিখতে পারো, মানে বাংলাতে। তোমরা লিখে নিতে পারো। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এই যে সামারিটা তোমাদের দিয়েছি, এখান থেকে কিন্তু ২ টো কোয়েশ্চেন এর অ্যান্সার হতে পারে। কি, কি কোয়েশ্চেন হতে পারে? দেখো কোয়েশ্চেনস তো অলরেডি আছে। আমি কোয়েশ্চেন দুটো কি, কি হতে পারে বলছি। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিল, রাইট অ্যান এসে অন অন দ্য লেটার রাইটিং বাই এজে গার্ডিনার। ঠিক আছে? তখন কিন্তু তোমরা এই সেম উত্তরটা লিখতে পারো। ইভেন তোমাদের যদি সেন্ট্রাল থিমও লিখতে দেয়, তোমরা কিন্তু এর উত্তরে লিখতে পারো। ঠিক আছে? তো আমি যে পুরো সামারিটা দিয়েছি, এই সামারিটা কিন্তু টোটালি তোমাদের, মানে কি বলবো, আ এই সেন্ট্রাল থিম বা এসে যাই দেখ না কেন, সেইটা কিন্তু তোমরা লিখতে পারবে। ইভেন আমি যেটা বোঝালাম তোমাদেরকে সেটাকে তোমরা যদি নিজেদের ভাষায় ইংলিশে লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করাও খুব সুবিধা হয়ে যাবে। তো আমি obviously তোমাদের নেক্সট এ তোমাদের জন্য শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনস এবং লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনস আমি নিয়ে আসবো। লাইন তুলে, তুলে কোয়েশ্চেন করারও চেষ্টা করব। যাতে কিন্তু আমাদের সুবিধা হয় বুঝতে, পড়তে। তো আ চলো এখন একটা জিনিস করি আমরা, যে টোটাল টেক্সটটাতে যে সমস্ত ইম্পোর্টেন্ট মানেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা। সেগুলোর মধ্যে অনেক কিছু ইম্পোর্টেন্ট রয়েছে। তো সেগুলো আমাদের দেখে নিতে হবে। তো চলো সেগুলো আমরা দেখে নিই। ওকে? দেখো ১ম মানে আছে এভিডেন্টলি। ঠিক আছে? এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টতই, স্পষ্টরূপে বা প্রত্যক্ষ রূপে। ঠিক আছে? নেক্সট মানে হচ্ছে griefully মানে দুঃখপূর্ণভাবে। মানে শোক বা শোকার্তভাবে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে mournfully। দেখো এর মানে হচ্ছে কিন্তু শোকার্তভাবে। দেখো তো তোমরা একটা কাজ করো,
এই দুটোকে একটু মার্ক করে রাখো, এই দুটো কিন্তু একে অপরের সিনোনিম হিসেবে কাজ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিমস, মনে হয় বা মনে হওয়া, দেখানো। এক্সাম এর ইংলিশ মিনিং কি হবে, মানে সিনোনিম কি হবে? এক্সিবিট, লুক অ্যাট, পয়েন্ট আউট, ইন্ডিকেট, সাপোজ, থিঙ্ক, রিগার্ড, বিকাম অ্যাপারেন্ট, এটসেট্রা। ঠিক আছে, মানে কিছু মনে হওয়া, যে আমরা যদি বলি না যে ইট সিমস লাইক হি লাইকস হার, মানে আমাদের মনে হয় যে সে তাকে পছন্দ করে, এরকম একটা ব্যাপার। একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো রেডিকুলাস। রেডিকুলাস মানে হচ্ছে মজার বা হাস্যকর বা উপহাস্য, মানে কাউকে উপহাস করা হয় না, সেরকম জিনিস আর কি। তো এর ইংলিশ মানে হচ্ছে যেমন লাফেবল, এর ইম্পর্টেন্ট একটা সিনোনিম, ফানি, তারপরে হচ্ছে কন্টেম্পেটিবল, এটা একটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাফেবলটা মনে রাখবে। ঠিক আছে, রিডিকুলাস মানে কিন্তু লাফেবল, মানে হাস্যকর, মজার জিনিস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। ঠিক আছে, আমি যেগুলো দরকার সেগুলো আমি দাগ দিয়ে রাখছি, বাকিগুলো সব মুছে দিচ্ছি, যাতে তোমরা না কনফিউজ হও। ঠিক আছে, নেক্সট মানে হচ্ছে রিট্রিট, প্রস্থান, অপসারণ বা অপগমন বা অপসৃত হওয়া। সিসিড, রিটায়ার, শ্রিঙ্ক, গো অফ, গেট অফ। এই যে এই মানেগুলো আছে, গেট অফ, গেট অফ, গো অফ, গেট অফ, সেশন, ডাইভারজেন্স, রিকয়েল, রিসেশন। এই রিসেশন এটা খুব ইম্পর্টেন্ট একটা। তারপরে ব্যাক ডাউন, থ্রো ব্যাক, এক্সিট, ডিপারচার, এক্সোডাস, ফেয়ারওয়েল, প্যাসেজ, আউটগোয়িং। প্রচুর মানে দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে দেখো, এই যেমন আমি বলি গো অফ, আমি আলাদা করে লিখে দিচ্ছি। আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, আন্ডারলাইন করছি না, টিকে দিয়ে দিচ্ছি। গো অফ, গেট অফ, ডাইভারজেন্স, রিসেশন, এক্সিট, ডিপারচার, থ্রোব্যাক, ব্যাকডাউন। এগুলো একটু বেশি করে মনে রাখবে। ঠিক আছে, আর রিকয়েলটাও ইম্পর্টেন্ট, এগুলো বেশি করে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, নেক্সট হচ্ছে কনফেসড, স্বীকার করা। দ্য থিপ কনফেসড দ্যাট হি স্টিল দ্য মানি। কি বললাম? দ্য থিপ হ্যাজ কনফেস দ্যাট হি স্টোল দ্য মানি। ঠিক আছে, মানে যে চোরটি কনফেস করলো যে সে টাকা চুরি করেছিল। ঠিক আছে, তো কনফেস করা মানে হচ্ছে স্বীকার করা বা ভুল স্বীকার করা। একসেপ্ট, অ্যাকনলেজ, রিকগনাইজ, কনসিড। এখানের মধ্যে দেখো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, এখানের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকনলেজটা আর কনসিড, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনফেস্টের মধ্যে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে কম্পেনিয়ন, সঙ্গী বা সঙ্গিনী, সেটা মেল বা ফিমেল হতে পারে, সেই হিসেবে সঙ্গী বা সঙ্গিনী হবে। মেট, কমরেড, অ্যাসোসিয়েট, পিয়ার, অ্যাটেন্ডেন্ট, পাল, ফেলো। এখানের মধ্যে দেখো মেট, অ্যাটেন্ডেন্টটা দরকার নেই, পিয়ারটা মনে রাখবে, পাল, ফেলো। ঠিক আছে, অ্যাসোসিয়েটটাও মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো আমি এখানের মধ্যে আপাতত ইম্পর্টেন্ট স্টার মার্ক করেছে, এটা, এটাও স্টার মার্ক রইলো, এটাও স্টার মার্ক রইলো। ঠিক আছে, সবগুলো স্টার মার্ক অবভিয়াসলি দেবো না আমি, যেগুলো দরকার সেগুলো দেবো। ফেলোজ, ফেলোজ মানে সহকর্মী, সাথী, সমকক্ষ, সঙ্গী, কমা হতো একটা এখানে, পড়েনি। কলিগ, ভেটেরান, পার্টনার, মেট,
কোঅপারেটর, কম্পেনিয়ন, পাল, তাহলে খেয়াল দেখো এখানেও কিন্তু এই দুটো একে অপরের সিনোনিম হয়ে গেল, ঠিক আছে, কম্পেনিয়ন বা ফেলোজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে সামহাউ, কোনো প্রকারে বা যে কোনো ভাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কংক্রিট, জমাটবদ্ধ বা মূর্ত বা বাস্তব। যেমন দেখো ফিগার্ড দি ইম্পর্টেন্ট, ট্যাঞ্জিবল দি ইম্পর্টেন্ট, সাবস্ট্যান্টিটিভ ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল, এমবডিড, এইগুলো মনে রাখবে, ঠিক আছে। কংক্রিটটা আমি দাগ দিয়ে রাখছি, ঠিক আছে। তুমি ফ্রেশ করে সবগুলো দাগ দিয়ে দিই, আমি শুধু সেগুলো দাগ দিই যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দুই, তিন, পাঁচ, আর এখানে কংক্রিট, ঠিক আছে। এই পাঁচ, কটা দিলাম, চারটে দিলাম, ওকে। মনে রেখো এগুলো, মনে রেখো এগুলো। আর যত, আমি যে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ থেকে কিন্তু সমস্তটাই নোট ডাউন করবে তোমরা। পিডিএফ এর থেকে গেলে কিন্তু কোনো কাজ হবে না, ওটাকে নোট ডাউন করতে হবে, তবেই কি তোমাদের কোনো কাজের কাজ হবে। যখন তোমরা কোনো কিছু নোট ডাউন করো তখন কিন্তু অর্ধেকটা, অর্ধেকটা না হলেও কিছুটা হলেও আমাদের মাথায় এই জিনিসটা ঢোকে, ঠিক আছে। তো তুমি নোট ডাউন করবে, একদিনে সবগুলো করতে হবে মানে নেই, আমি অনেকগুলো মানে দিয়েছি, প্রায় 30টার উপরে মানে আছে। তো সবগুলোকেই যে একদিনে করতে হবে মানে নেই, অল্প করে করবে, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে হয়তো অনেক মানে তোমরা অলরেডি জানো, তো সেই মানেগুলো তোমাদের জন্য ব্যাপার না কিছু, কিন্তু যেগুলো জানো না সেগুলোকে কিন্তু তোমাদেরকে বারবার দেখতে হবে, তবে কিন্তু তোমাদের মনে থাকবে, ঠিক আছে। আর এগুলো রিলেটেড সেন্টেন্স তোমরা কিন্তু অনলাইন পেয়ে যাবে। তো আমি কোনো সেন্টেন্স দিইনি, শুধুমাত্র মিনিং গুলো দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো লিজারলি, ধীরে সুস্থে ব্যস্তহীনভাবে, আনহারিডলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডালজ, চরিতার্থ করা, সংযত না করা, ইচ্ছা পূরণ করা, প্রশ্রয় দেওয়া, মাথায় তোলা, ঠিক আছে। যেমন হচ্ছে স্যাটিসফাই, গ্র্যাটিফাই, প্যাম্পার, ফেভার, পেট, গ্র্যান্ডমাদার, ফিদার বেড, এটসেট্রা, ঠিক আছে। এখানে ইন্ডালজটা ইম্পর্টেন্ট। হলো নেক্সট কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি বা ফলাফল, অনুসার বা গুরুত্ব, রেজাল্ট, আউটকাম, কনফর্মিটি, ইমিটেশন, অ্যাকর্ডেন্স, পারসুয়েন্স, আফটারম্যাথ, আফটারম্যাথ মানে ফলাফল, আউটগ্রোথ, রেজাল্টেন্ট, আপসট, ঠিক আছে। তো কনসিকুয়েন্সটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট ডজ, ছল, চাতুর্য, কৌশল বা কায়দা, পরিকল্পনা, প্ল্যানিং, পুট ওয়ান্স কার্ডস অন দ্য টেবল, ফেনিজ, dexterity, intelligence, skill, art, evasion, quirk, fove, ruse, পেয়া, ওকে। তো 10টাও দেখে নিও, অনেকগুলো মানে আছে, নতুন কিছু ওয়ার্ড তোমরা শিখবে, শুনে ডাক দিচ্ছি এটা আমি। নেক্সট ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে এই মানেটা আশা করছি তোমাদের জন্য কমন, এটা কোনো কঠিন এমন কিছু নয়। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, বিনাশ, সর্বনাশ, নিধন, রিক, রুইন, লাস্টিং, কনজাপশন, রিকেজ, ওয়েস্ট, সফ, ইন্ড, কিলিং, ডেথ, এটসেট্রা, ঠিক আছে। নেক্সট স্ক্যারসিটি মানে অভাব, ঘাটতি, দুর্ভিক্ষ, ল্যাক, ডেফিসিয়েন্সি, পোভার্টি, নিড, অ্যাবসেন্স, ঠিক আছে। এটা স্টার মার্ক, খুব একটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি এটা। নেক্সট হচ্ছে ট্রেজার্ড, জমায়ে রাখা বা সঞ্চিত রাখা, ট্রেজারি বলে না, ট্রেজারি ওই জিনিসটা অনেকটা, ঠিক আছে। লে ইন, রিজার্ভ, স্টোর, লে আপ, সেট বাই, গ্যাদার, পাইল, এই যে লে ইন, লে আপ, সেট বাই, এই সমস্ত এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্বস, বা বলতে পারো একটা ফিক্সড প্রিপোজিশনের মতনও জিনিসটা হয়।
তো তোমরা এইগুলোকে কিন্তু আলাদা করে একটু আন্ডারলাইন করে রেখে দিও তোমাদের খাতায় যখন তোমরা নোট ডাউন করবে এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে পেবেলস, নুড়ি বা দৃষ্টি সহায়ক কাঁচ, বা তোমরা কাঁচের টুকরো বলতে, বা কাঁচের যে ছোট ছোট মার্বেল আমরা ইউজ করতাম, মানে একটা ওরকম টাইপের জিনিস বলতে পারো এগুলো, ঠিক আছে? গ্রাভেল, ব্যালাস্ট, বোল্ডার, হগিং স্টোন, অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি দাগ দিচ্ছি না এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লিটারেরি, সাহিত্যিক, পুঁথিগত সাহিত্য সংক্রান্ত, বুকিস, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এখানে বুকিসটা ইম্পর্টেন্ট। এখানে বুকিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট অট টু, দেখো এটা কিন্তু তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট আসল ভাব বা মোডাল ভাব বলতে পারো, ঠিক আছে? So the phrase ought to is used to express a sense of duty, recommendation, or advice. It suggests that something is the right thing to do or it is expected to happen. It is similar in meaning should but can carry a slightly stronger sense of obligation. দেখো এটা এটা আমি অনেকটা বললাম, এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো ফর এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল দেখো কি দেখাচ্ছে, ইউ ought to help your parents when they need it, ঠিক আছে? এটা উচিত, তোমার হেল্প করা উচিত তোমার মা বাবাকে যখন তাদের দরকার বা প্রয়োজন পড়ে, তখন তাদেরকে হেল্প করা তোমার কর্তব্য, সেটা বোঝা যাচ্ছে। 2 নম্বর এক্সাম্পল দেখো, ইফ ইউ আর ফিলিং সিক ইউ ought টু সি এ ডক্টর, মানে কি এটা একটা অ্যাডভাইস দিচ্ছে যে তুমি যদি অসুস্থ বোধ করছো তাহলে তাহলে তোমার ডক্টর দেখানো উচিত, ঠিক আছে? দ্য ট্রেন ought টু অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস, এটা একটা কি বলবো মানে রিকমেন্ডেশন বলতে পারো বা সাজেশন বলতে পারো, যে মনে হচ্ছে যে ট্রেনটা খুব জলদি এসে পড়বে, এই জিনিসটা বলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, অট টু খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু খুব জোর দিচ্ছি এটার উপরে, অট টু, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অট টু দিয়ে তোমাদের যদি বলে দিল সিমিলার মিনিং, তাহলে তোমরা শুড, অ্যাডভাইস বা রিকমেন্ডেশন এগুলোকেও কিন্তু ইউজ করতে পারো, সরি, শুড, অট টু জায়গায় শুড ইউজ করতে পারো, বা হ্যাঁ রিকমেন্ডেশন অ্যাডভাইসেও এগুলো দিলেও তোমাদের হতে পারে যে নিয়ার মিনিং, মানে সবসময় তো অ্যাকচুয়ালি কি হয় যে সবসময় তোমাদেরকে এক্সাক্ট মিনিং চায় না, অনেক সময় কনটেক্সচুয়াল মিনিংও চাই, তো সেক্ষেত্রে তোমাকে হয়তো অপশনে এগুলোর মধ্যে কিছু দিয়ে দিল, ডিউটি বা রিকমেন্ডেশন বা অ্যাডভাইস বা সাজেশন বা শুড লিখে দিল ডাইরেক্ট, তো সেটাও হতে পারে, কোনো যেমন অপশন থাকবে সেরকম ভাবে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট হচ্ছে ট্রিভিয়ালিটি, ট্রিভিয়ালিটি মানে হচ্ছে তুচ্ছতা, আহ, ক্ষুদ্রতা, তুচ্ছ বস্তু, শর্টনেস, মিননেস, বেসনেস, লিটলনেস, ন্যারোনেস, ঠিক আছে? তারপরটা হচ্ছে ব্লিস্টার, ফোস্কা পড়া, বাক্য যন্ত্রণা দেওয়া, হতভাগা, তীব্র আক্রমণ করা, ব্লেভ, বোচ, স্পাইল, ঠিক আছে? এখানে ট্রিভিয়ালিটিটা ইম্পর্টেন্ট, দেখে ইজি লাগছে, তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে কজল, মানে নৈমিত্তিক বা আকস্মিক, সাডেন, অ্যাব্রাপ্ট, কজল, স্ন্যাপি, অ্যাক্সিডেন্টাল, আনএক্সপেক্টেড, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, সারাংশ বা সংক্ষিপ্ত সার, ঠিক আছে? সামারি, এসেন্স, কুইন্টিয়েন্স, সাম, সাবস্টেন্স, ব্রিফ, কম্পেন্ডিয়াম, এপিটোম, সিনপসিস, ঠিক আছে? তো এই সমস্তগুলো কিন্তু এর সিনোনিম, তো অ্যাবস্ট্রাক্টটা কিন্তু আমি দাগ দিচ্ছি, স্টার মার্ক করছি না কিন্তু দাগ দিচ্ছি। নেক্সট হচ্ছে scouring up. The phrase scouring up generally means cleaning or scrubbing something thoroughly. It involves using effort to make something clean, often by scrubbing it vigorously to remove dirt, grime, or stains. For example, Janian Herb Burns, Burns মানে হচ্ছে child, son or daughter, ঠিক আছে? আর scouring up things
in the other end of the house. ঠিক আছে, এখানে কি দিচ্ছে, here scouring up suggests that Jenny and her children are busy cleaning and tidying up things thoroughly in another part of the house. মানে কি বলতে চাইছে যে তারা বাড়ির এক প্রান্তে ক্লিনিং ক্লিন করছে, সমস্ত জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এরকম মানে বলতে চাইছে। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে সাবডিউড। সাবডিউড মানে হচ্ছে বশীভূত করা বা দমিত করা বা পদানত করা। মিটিগেটেড, রেস্ট্রেন্ড, রিমুভড, ব্রোকেন, ফনিং, প্রোস্ট্রেট। ঠিক আছে, সাবডিউটটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। আমি যে সমস্ত ভোকাবুলারিগুলোকে ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমাদের নোট ডাউন করে রাখা কাজ, সেগুলো তোমরা যদি না করো তোমাদের প্রবলেম হবে। দেখো, সবসময় এটা নয় যে তোমাদের মানে আসবে পরীক্ষা তোমাদের করতে হবে, কিন্তু এই মানেগুলো জেনে রাখা তোমাদের খুব দরকার। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের অনেক হেল্প হবে। ময়েস্টেনিং, আর্দ্র করা বা ভেজানো বা সিক্ত করা। ওয়েট, সোক, ইমবিউ। নেক্সট হচ্ছে ভলিউমিনাস, বিশাল বা বৃহৎ আয়তন। ম্যাসিভ, লার্জ, অনেক বড়, এরকম কিছু একটা জিনিস বলতে চাইছে। ঠিক আছে, ভলিউমিনাস। নেক্সট, নেক্সট দেখো, পোর্ড আউট। পোর্ড আউট মানে হচ্ছে শব্দগুচ্ছ অবাধে, অর্থ হলো যে অবাধে বা প্রচুরভাবে কিছু প্রকাশ করা, প্রায়শই একটি অবাধে বা আন্তরিকভাবে। ঠিক আছে, এটি আবেগ, চিন্তাভাবনা বা অনুভূতিগুলিকে খুব তীব্রতার সাথে মুক্তি দেওয়ার দিকে ইশারা করে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি এটার। She poured out her feelings in a letter, telling him everything she had kept bottled up inside. মানে কি, here it means she expressed her emotions freely and fully. মানে সে তার মনে যা ছিল সমস্ত জিনিসটা চিঠিতে লিখে ফেললো। ঠিক আছে, ওকে, এবং তার হয়তো কোনো মেল ফ্রেন্ড বা পছন্দের কাউকে বা মনের কাছের মানুষকে দেওয়ার জন্য দিল। ঠিক আছে, এটা বোঝাতে চেয়েছে এখানে। নেক্সট হচ্ছে আপার মোস্ট। আপার মোস্ট মানে হচ্ছে ঊর্ধ্বতম বা উচ্চতম পদে অধিষ্ঠিত। বলে না যে আপার মোস্ট পোস্ট, এরকম অনেক সময় থাকে। ঠিক আছে, যেমন আমি যদি নর্মাল একটা ব্যাংকের ব্রাঞ্চের কথা বলি, তাহলে ব্রাঞ্চে কি হয়, ব্রাঞ্চ ম্যানেজার হয় আপার মোস্ট পোস্ট। ঠিক আছে, আর সবচেয়ে লোয়ার মোস্ট পোস্ট কোনটা হচ্ছে না, পিওনের কাজ, যেটা দেখবে এমনি জাস্ট চাটা দেয়, রেজিস্টার খাতায় দিক থেকে ওদিক করে দেয়, এসবগুলো করে আর কি। তো ওইরকম বোঝাতে চাইছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানিহিলেটেস। ঠিক আছে, এর মানে হচ্ছে ধ্বংস করা, বিনাশ করা, বিলুপ্ত করা, সম্পূর্ণ ধ্বংস করা। ডেস্ট্রয়, স্যাটার, অবলিটেরেট, ডিমলিশ, কিল, নক নক ডাউন, স্ম্যাশ, এক্সটারমিনেট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তো এটাকে মার্ক করে রাখবে। নেক্সট হচ্ছে কলোকুইয়াল, মানে হচ্ছে কথোপকথন বা চলিত। মানে, ঠিক আছে, ইউজুয়াল, কাস্টমারি, কারেন্ট। এটাও তোমরা দাগ দিয়ে রাখতে পারো। আর এই পোর্টটা খুবই ইম্পর্টেন্ট, যেমন আমি ওখানে আগে একটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট অর্থটা, সেরকম এটা কিন্তু পোর্ট আউটটা ও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিজার্ভস, মানে সংরক্ষিত রাখা বা অক্ষুণ্ণ রাখা। পারপেচুয়েট, মেনটেন, সাস্টেন, প্রোটেক্ট, কনজার্ভ। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। দেখো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি কিছু কিছু, আমি আরো আজকে কিছু কিছু স্টার মার্ক দিলাম। তো এগুলো কিন্তু তোমাদেরকে স্টার মার্ক দেওয়া গুলোকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলাবোরেট। ইলাবোরেট মানে বিস্তারিত করা, মানে কোনো জিনিস সম্বন্ধে খুব বিস্তারিতভাবে বলা। ধরো তুমি একটা কোনো জিনিস সম্বন্ধে ভালো জানো, তো তুমি সেটার ব্যাপারে খুব বিস্তারিত বলতে পারবে। ধরো তোমাকে স্যার একটা জিনিস বোঝালেন, যেমন আমি তোমাকে আজকে বোঝালাম, আমি বললাম যে নাও প্লিজ ইলাবোরেট দ্য সামারি অফ দ্য এসে অন দ্য লেটার রাইটিং বাই এজি গার্ডিয়ান। ঠিক আছে, তো তাহলে কিন্তু তোমাকে বিস্তারিতভাবে বলতে হবে জিনিসটাকে, মানে পুরো জিনিসটাকে বিস্তারিতভাবে বলা কোন জিনিসকে। হি elaborates about the incident, সেই ঘটনাটা নিয়ে বিস্তারিতভাবে বললো। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এটা তোমরা
আহ, কে এই ভিডিওটাকে তোমরা বারবার দেখো, এবং আমি যে প্রথমে তোমাদেরকে বোঝালাম সামারিটা, পুরো গল্পটাকে বোঝালাম, সেই গল্পটাকে বোঝার চেষ্টা করো এবং নিজেরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো। আমি তো অবভিয়াসলি দিয়ে দিয়েছি সামারিটা, এবং পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে অবভিয়াসলি। কিন্তু তোমাদের কাজ হচ্ছে নিজেদের মতো করে একটা লেখার চেষ্টা করা। তবে তোমাদের মধ্যে কিন্তু ইংলিশ লেখার যে ক্ষমতা, ধরো তোমার একটা আননোন কোশ্চেন চলে এলো পরীক্ষাতে, তখন তোমরা কিভাবে লিখবে। তো এই লেখার যে একটা আর্ট, যেমন আমরা আলোচনা করলাম যে চিঠি লেখা একটা আর্ট, সেরকম কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, বা যে কোনো জিনিস হোক, বা যে কোনো ধরনের জিনিসই হোক না কেন, লেখাটা কিন্তু একটা আর্ট। অনেক সময় কি হয় যে আমরা সেই আর্টের মাধ্যমে কিন্তু মানে মার্কস বা স্কোর ভালো করতে পারি, স্কোর বাড়াতে পারি। তো এই আর্টটাকে তোমাদেরকে কিন্তু নিজের মধ্যে নিয়ে আসতে হবে, এবং এর জন্য তোমাদের কিন্তু বেশি বেশি করে ইংলিশ শুনে তারপরে সেটাকে নিজের মতো করে লেখা প্র্যাকটিস করতে হবে। আমি ইংলিশ যে চ্যানেল, তার সাথে সাথে যে আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে এক্সাম ফান্ডা যে চ্যানেল আছে, সেখানে ট্রান্সলেশনের ভিডিও করি। তো সেই ভিডিওগুলো কিন্তু তুমি দেখতে পারো, তোমাদের কাজে লাগবে অনেক। ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা ইংরেজি শিখবে। যেখান থেকে পারো ইংরেজি শেখো, ইংরেজি শেখাটা খুব দরকার আজকের দিনে। কারণ আজকের দিনে তুমি যদি ইংলিশ ভালো করে বলতে পারো, ভালো করে এলাবোরেট করতে পারো, তাহলে কিন্তু সবাই তোমাকে একটা অন্য চোখে দেখবে, মানে ভালো চোখে দেখবে তোমাকে, একটা যে আরে এ খুব সুন্দর ইংরেজি বলে। তো তার জন্য আমি বারবার বলছি যে ইংলিশকে বোঝো এবং নিজের মতো লেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু ইংলিশটার প্রতি যে ভয়টা কেটে যাবে, যে আমার দ্বারা ইংলিশ লেখা হয় না বা এসব জিনিসগুলো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরে এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদেরকে অলরেডি ইডিয়মসের দুটো পার্ট পড়িয়েছি। আমি আবার খুব জলদি নেক্সট পার্ট নিয়ে আসবো। পারলে আমি আজকেই নিয়ে আসবো, না হলে কাল পরশুর মধ্যে তোমরা থার্ড পার্টটা পেয়ে যাবে ইডিয়মস এর। ঠিক আছে, ততক্ষণ তোমরা এটা পড়ো, এটা ভালো করে দেখো। ঠিক আছে, আমি যে সামারিটা দিয়েছি, যদি কেউ এরকম থাকে যার সিলেবাসে এটা নেই, অন দ্য লেটার রাইটিংটা, তারাও কিন্তু চাইলে পরে এটা পড়তে পারে। এটা কিন্তু সামারি পোর্শনটা আছে বা মিনিং এর যে মিনিং গুলো আমি দিয়েছি, সেগুলো কিন্তু তারা পড়তে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, তাদের ভোকাবুলারি বাড়বে, প্লাস যে সামারিটা দিয়েছি, যে সামারিটা পড়লে পরে কিন্তু সেখান থেকে অনেক ওয়ার্ড উঠে আসবে, যে ওয়ার্ডগুলো হয়তো আমি তার মানে লিখিনি, আজকের দিনে মানে খোঁজাটা বিশাল বড় ব্যাপার নয়, তারাও কিন্তু সে মানেটা সেখান থেকে বার করে নিতে পারবে, গুগল থেকে হোক বা কোনো ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে হোক। তো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে সামারিটা। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা সামারিটাকে ভালো করে দেখো, পড়ো, বোঝো, অ্যান্ড নিজে লেখার চেষ্টা করো। আর যাদের সিলেবাসে এটা রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি আজকে বোঝালাম তোমাদেরকে। কারণ এর উপরই বেস করে আমি তোমাদেরকে দুটো কোশ্চেন দিয়ে দিলাম যে কি হতে পারে অ্যান্সার। তো তোমরা ট্রাই করো, অন্যান্য কোশ্চেন করো, আমি আরো এর রিলেটেড কোশ্চেন নিয়ে আসবো ওদের কাছে। চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।